দেখো T20 ক্লাস টপ T20 অর্থাৎ টপ 20টা এমসিকিউ আমরা সলভ করব আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পুরো টপিকের উপর থেকে, ঠিক আছে? সবগুলো টপিকের উপর থেকে আমরা কমন উপযোগী 20টা এমসিকিউ সলভ করব এবং এই প্রশ্নগুলো এমনভাবে সলভ করব যাতে করে এই প্রত্যেকটা এমসিকিউর সাথে রিলেটেড প্রত্যেকটা টপিক এ টু জেড ক্লিয়ার হয়ে যায় এবং আমরা কিন্তু ব্যাখ্যা করে অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াবো যাতে করে তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারো এবং সাথে সাথে নিজেরা একদম ওই টপিকটা এ টু জেড ক্লিয়ার করতে পারো। তোমাদের সময় যেভাবে কোশ্চেন আসবে সেটাও ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে? সো প্রত্যেকে দ্রুত জয়েন করো। আমরা একদম শুরু থেকেই তোমাদেরকে এমন কিছু টপিক বা এমন কিছু এমসিকিউ দেখাবো যেটা দেখলে মনে হবে যে হ্যাঁ অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন করে এবং বন্ধুদের মেনশন করে দাও, আমাকে একটু জানাও যে সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আর কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকেই যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম করছি, প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর একটু ডান লিখো, শেয়ার করে একটু ডান লিখে দাও। জাস্ট 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, দেন আমরা একদম সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আর এখন তোমাদের খেলতে হবে T20, টেস্ট খেললে হবে না, ঠিক আছে? কারণ সামনে তোমাদের বোর্ড পরীক্ষা এবং ব্যাসে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ক্লিয়ার, যাদের ক্লিয়ার না তাদের টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের এমসিকিউ ক্লিয়ার করতে হবে। বাট যাদের বেসিক ক্লিয়ার তাদের কিন্তু অবশ্যই এই ক্লাসের ইজিলি কোশ্চেনগুলো সলভ করতে পারবে। একটু দ্রুত জয়েন করো। ওকে, সো আমরা তাহলে শুরু করি। দেখো প্রথমেই আমরা যে কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি এই প্রশ্নটা কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারে দেখবা যে অনেকবার আসছে এবং কার্যকরী মূলধন এই পার্টটা থেকে কোশ্চেন আসবেই আসবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে এই পার্টগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে তোমার স্ট্রাকচারটা অবশ্যই দেখতে হবে যে কোন স্ট্রাকচার আসছে এবং এই টাইপের যদি তুমি 10 থেকে 12টা এমসিকিউ সলভ করো তাহলে কিন্তু ইজিলি দেখবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে পারবে এবং তোমাদের সময় আসার সম্ভাবনা কিন্তু আছে। বিশেষ করে চলতি সম্পদ, চলতি দায় এবং কার্যকরী মূলধন এই পার্টগুলো থেকে প্রশ্ন একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা একটু দেখি। দেখো সান কোম্পানি মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ টাকা, যার 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ যদি চলতি সম্পদ হয় তাহলে চলতি সম্পদ, তাহলে চলতি দায় 1 লাখ টাকা হলে কার্যকরী মূলধনের পরিমাণ কত? তার মানে শুরুতেই তোমার জানতে হবে যে কার্যকরী মূলধনের সূত্রটা কি, ঠিক আছে? এবং আরেকটু লিখে দিচ্ছি, এই যে কার্যকরী মূলধন দেখতে পাচ্ছ, এই কার্যকরী মূলধনের আরেকটা নাম চলতি মূলধন। তাহলে এই যে বিকল্প যে নামগুলো আছে ভাইয়া পুরা, এই বিকল্প নামগুলো কিন্তু মাস্ট তোমাদের মনে রাখতে হবে। এই চলতি মূলধন, কার্যকরী মূলধনের আরেকটা নাম চলতি মূলধন, ঠিক আছে? তার মানে ভাইয়া এই চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র কি বলতো? সূত্র চলতি সম্পদ মাইনাস চলতি দায়। সবাই কিন্তু এই সূত্রটা পারি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আমি শুরুতে তোমাদের কয়েকটা কোশ্চেনের সূত্রগুলো লিখে দিব, বাট কয়েকটা প্রশ্ন সলভ করার পরে কিন্তু আমি আর লিখে দিব না, ঠিক আছে? তাহলে ভাইয়া এখানে আমরা বুঝতে পারলাম যে চলতি মূলধন বা কার্যকরী মূলধনের মেন সূত্রটা চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এতটুকু বুঝতে পারছি? চলতি সম্পদ মাইনাস কি? চলতি দায়। এখন দেখো এখানে কিন্তু চলতি দায় দেওয়া আছে 1 লাখ টাকা, ভালো কথা, আমরা লিখে ফেলতে পারলাম যে চলতি দায় 1 লাখ টাকা। তাহলে লাগবে কি বলতো? লাগবে চলতি সম্পদ। তো বলা আছে 4 ভাগের 1 অংশ, এই 4 ভাগের 1 অংশ কি তো তোমার চলতি সম্পদ। তাহলে টোটাল মোট সম্পদ আছে কত? 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার 4 ভাগের 1 অংশ তোমার চলতি সম্পদ। তাহলে 4 দ্বারা ভাগ করে, 4 দোকানে 8, তার মানে এখানে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা কি? চলতি সম্পদ, ঠিক আছে? মোট সম্পদের 4 ভাগের 2 অংশ কি? মোট সম্পদের 4 ভাগের 2 অংশ তোমার চলতি সম্পদ। তাহলে আমরা বের করলাম 2 লক্ষ টাকা। এখন পেয়ে গেছি আমরা চলতি সম্পদ কত টাকা বলো তো? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে দেখো কার্যকরী মূলধন আসছে কত টাকা? 1 লক্ষ টাকা। এখন একটা শিখলে কি হবে?
একটা শিখলে কখনোই হবে না, তোমার এখানে দুইটাই শিখতে হবে। যেমন কার্যকরী মূলধন বা চলতি মূলধন দুইটা নামে জানতে হবে। এবং এখানে অনেক সময় দেখবে যে কার্যকরী মূলধনের সূত্র চাইবে, অনেক সময় বলবে যে এখানে সম্পদের পরিমাণ কত টাকা, হ্যাঁ মোট সম্পদের পরিমাণ বের করতে বলতে পারে, চলতি সম্পদের পরিমাণ বের করতে বলতে পারে, যেটাই ক্যালকুলেশন করতে বলুক না কেন তোমার কিন্তু একটা সিকোয়েন্স বা একটা সূত্র অ্যাপ্লাই করেই বের করতে হবে। সব কিছু ঠিকঠাক তো না? ওকে ওকে, এটা সবাই ক্লিয়ার? তাহলে এখানে চলতি মূলধন আমরা পেলাম 1 লক্ষ টাকা। বুঝতে পারছি সবাই? সবার ক্লিয়ার কনসেপ্ট? একটু ফাস্ট বলো, সবার ক্লিয়ার? বুঝতে পারছি তো? ওকে, সো বুঝতে পারলে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এই প্রশ্নটা দেখো, এখানে বলছে বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত টাকা হবে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। মুনাফার হার থেকে একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? মুনাফার হার থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই থাকবে, মাস্ট কমন থাকবে। এখানে আমরা একটা সিকোয়েন্স শিখছি তাই না, যে 16.67%, 20%, 25%, 33.33%, 50, 100, এই সিকোয়েন্স থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। বাট এর বাইরে থেকে আসলে কিভাবে শর্টকাট ট্রিক্সে বের করা লাগে সেটাও তোমাদেরকে শেখাই দিব। সবাই একটু ট্রাই করি, নিজেরা একটু ট্রাই করি, দেন হচ্ছে আমি সলভ করে দিচ্ছি। তো দেখো, বিক্রয়ের উপর মুনাফার হার যদি 20% হয়, বিক্রয়ের উপর 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত হবে? 25%। সিম্পল। কারণ কি জানো, আমরা জানি প্রত্যেকেই যে বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার সবসময় কম থাকে, আর ক্রয় মূল্য মোট ব্যয় বা ব্যয়ের উপরে মুনাফার হার বেশি থাকে। তার মানে ভাইয়া, যদি হচ্ছে এই বিক্রয় মূল্যের উপর 20% হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? ক্রয় মূল্যের উপরে বা ব্যয়ের উপরে বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে হবে 25%। ঠিক আছে? এখন সিকোয়েন্সটা একটু লিখে দিচ্ছি। মনে করো 16.67%, তারপরে মনে করো 20%, তারপরে হচ্ছে 25%, হ্যাঁ, তারপরে হচ্ছে 33.33%, 33.33%, তারপরে 50%, তারপরে হচ্ছে 100%। এই সিকোয়েন্সটা জাস্ট মনে রাখবা। এখানে এই পয়েন্টটা মনে রাখবা যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে, আর ক্রয় মূল্যের উপরে বা ব্যয়ের উপরে মুনাফার হারটা কি থাকে? অলওয়েজ বেশি থাকে, বেশি থাকে। ঠিক আছে? তার মানে ভাইয়া, এই বিক্রয় মূল্যের উপর 20 হলে ক্রয় মূল্যের উপর কত? 25। বিক্রয় মূল্যের উপর 25 হলে ক্রয় মূল্যের উপর 33.33। বিক্রয় মূল্যের উপর 33.33 হলে ক্রয় মূল্যের উপর 50। বিক্রয় মূল্যের উপর 50 হলে ক্রয় মূল্যের উপর কত? 100%। গট ইট? তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে তুমি ইজিলি কি করতে পারবা? আইডেন্টিফাই করতে পারবা। ওকে, এখন এই সিকোয়েন্সের মধ্যে থেকে আসার সম্ভাবনা 99% তোমাদের এইচএসসিতে। বাট সিকোয়েন্সের বাইরে থেকে আসলে তখন তুমি কিভাবে বের করবা? এটা শুধু মুনাফার হারের জন্য না, তোমার কিন্তু দেখবা যে তোমার হচ্ছে বিশেষ করে যখন তুমি হচ্ছে অ্যাডমিশন দিবা, তখন কিন্তু কোশ্চেন আসবে যে সমাপনী মজুত পণ্য বের করো, বিক্রিত পণ্যের ব্যয় বের করো, মুনাফার পরিমাণ বের করো, বিক্রয় মূল্যের পরিমাণ বের করো, প্রারম্ভিক মজুত পণ্য বের করো। তখন কিন্তু তোমার এই মুনাফাটা অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? তাহলে আমরা আরেকটা সিকোয়েন্স দেখব। এই বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, বিক্রয় মূল্যের উপর থাকলে কি প্রক্রিয়া? বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে? বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, আর ক্রয় মূল্যের উপর থাকলে কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। এবং দেখো, এটা তুমি কিন্তু ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। বিক্রয়ের প্রথমে বি আছে, হ্যাঁ, বিক্রয়ের প্রথমে আছে বি, এবং বিয়োগের প্রথমে কি হবে? বি হবে। দ্যাটস আমরা বলতে পারি যে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার বিক্রয় মূল্যের উপরে বি আছে, বিয়োগ এবং ক্রয় মূল্যের উপরে তাহলে কি হবে? যোগ প্রক্রিয়া, বা মোট ব্যয়ের উপর কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। বিক্রয় মূল্যের উপরে বি আছে, তাহলে বিক্রয় মূল্য থাকলে কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। দ্যাটস ইট। তাহলে বিক্রয় মূল্য থাকলে কি প্রক্রিয়া হবে? বিয়োগ প্রক্রিয়া হবে। এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি ইজিলি কিন্তু ম্যাথগুলা সলভ করতে পারবা। ঠিক আছে? এখন তাহলে দেখো তো ভাইয়া, ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যেহেতু বিক্রয় মূল্য উপরে আছে, তার মানে 20, আর নিচে কি হবে? 100 থেকে 20 মাইনাস করবা, যেহেতু বিয়োগ প্রক্রিয়া, যেহেতু শতকরা হার 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো, উপরে 20, নিচে কত? 80 ইন্টু 100। 20 একে 20, 4 20 80, 4 25 100। এই যে দেখো, সেম 25% বের হলো। তাহলে আমরা দুইটা নিয়মই তোমাদেরকে দেখাই দিলাম, যাতে করে তুমি খুব সহজেই কি করতে পারো? দুইটা নিয়ম থেকেই কোশ্চেনগুলো সলভ করতে পারো। ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? মুনাফার আর সবাই বুঝতে পারছি? ওকে, শাফি বলছো, শাফি হাসান, জি স্যার। বাকি যারা আছে এরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো ফার্স্ট। মুনাফার হার আমরা হচ্ছে দুইটা নিয়মে শেখালাম তোমাদেরকে। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যেটা আমরা নর্মালি হচ্ছে তোমার
বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া আর ক্রয় মূল্যের উপর থাকলে যোগ প্রক্রিয়া, এটা ধারা। ঠিক আছে, হিমেল বলছে জি স্যার। ওকে, তো প্রত্যেকেরই হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। সাথে সাথে আমরা একটা কোশ্চেন সলভ করবো না সাফি, ঠিক আছে, একটা কোশ্চেন সলভ করবো না, আমরা কিন্তু হচ্ছে একদম কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে ফেলবো। বুঝতে পারছি, একদম এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে মুনাফার হারটা যদি ক্রয় মূল্যের উপর থাকে তাহলে যোগ প্রক্রিয়া, আর বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। এই জাস্ট এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা ইজিলি ম্যাথ সলভ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, এই প্রশ্নটা কি বলছে দেখো। এখানে অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে আমরা একটা ম্যাথ সলভ করব, এবং এই ম্যাথটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখবা যে মাসের শুরুতে, মাসের মাঝামাঝি, মাসের শেষে, ঠিক আছে, এই তিনটা পার্ট থেকে কিন্তু তোমাদের প্রায় কোশ্চেন আসে। ঠিক আছে, মাসের শুরু থাকলে কত দ্বারা গুণ করতে হয়, তো এটা কিন্তু আমরা সবাই জানি যে মাসের শুরুতে থাকলে 6.5, এটা একটু লিখে দিচ্ছি। মাসের শুরুতে যদি থাকে তাহলে 6.5 দ্বারা গুণ করতে হয়, মাঝামাঝি 6 এবং শেষে থাকলে 5.5 দ্বারা গুণ করতে হয়। এই পয়েন্টটা মনে রাখবা। মাসের শুরুতে 6.5, মাঝামাঝি 6 এবং শেষে বললে 5.5। গাড়ি, তার মানে উত্তরণের সুরটা মাসের শুরুতে থাকলে 6.5 দ্বারা গুণ করতে হয়, মাঝামাঝি থাকলে 6 এবং শেষে থাকলে 5.5। এবার আমরা কোশ্চেনটা পড়ি। প্রতি মাসের প্রথমে, তার মানে মাসের শুরুতে 1500 টাকা করে সারা বছর ধরে নগদ টাকা উত্তোলন করেন। ঠিক আছে, এবং 10% হারে উত্তোলনের সুদ ধরলে এখানে আমাদের সুদের পরিমাণটা কত হবে। তাহলে এই যে 1500 টাকা ভাইয়া, এই 1500 টাকার কত পার্সেন্ট বলো তো? উত্তোলনের সুদ দেওয়া হচ্ছে 10%, তার মানে এই 10% করলে আমার কত হচ্ছে? 10% করলে হচ্ছে 150, কত হচ্ছে? 150। এই 150 টাকা আমরা পেলাম সুদ। এবার বলছে কখন? মাসের শুরুতে। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 6.5 দ্বারা। ঠিক আছে, মাসের শুরুতে বললে 6.5 দ্বারা গুণ করতে হয়, সবাই তো জানে। তার মানে মাসের শুরুতে যেহেতু বলছে তাহলে 6.5 দ্বারা গুণ করতে হবে। এই 150কে আমরা 6.5 দ্বারা গুণ করি, দেখো 5 0 0, তারপরে 5 5 25 থাকে 2, 5 থেকে 5 7, এক ঘর পর দশমিক এক ঘর কেটে দিলাম, 0 5 6 30, 0 থেকে 3, 6 কে 6, 6 3 কত? 9। তাহলে কত হইল? 975। এই যে দেখো সুদের পরিমাণটা বের করে ফেললাম আমরা, 975। এটা হচ্ছে মাসের শুরুতে, এটা হচ্ছে কি মাসের শুরুতে। ঠিক আছে, এবার তোমরা হচ্ছে আর দুইটা ক্যালকুলেশন করবে, একটা হচ্ছে মাসের মাঝামাঝি, আরেকটা হচ্ছে মাসের শেষে। তাহলে মাসের মাঝামাঝি করলে কত হবে আর শেষে করলে কত হবে, এই দুইটা সলভ করো। মাঝামাঝি কত হবে এবং শেষে কত হবে, এই দুইটা তোমরা বের করো, দেখি পারো কিনা। মাসের যদি হচ্ছে মাঝামাঝি সময় তাহলে কত হবে, আর মাসের শুরুতে হলে কত হবে, এটা আমরা ক্যালকুলেশন করছি। শেষে হলে কত হবে, এই দুইটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করো। দেখো 150 বের হয়েছে, মাঝামাঝি হলে তুমি 6 দ্বারা গুণ করবা, 0 6 15 কত? 90। তাহলে একসাথে বের করলাম 900 টাকা। আর শেষে যদি বলে তাহলে এই 150 এটাকে গুণ করো 5.5 দ্বারা, 5 0 0, 5 5 25, আর হচ্ছে 5 থেকে 5 11 পর দশমিক কেটে দিলাম, 0 5 5 25, 5 থেকে 5 7। তাহলে দেখো 5 7 5 12 2 আর থেকে 1, 825 টাকা। বুঝতে পারছি? তার মানে মাসের শুরুতে যদি বলে 6.5 দ্বারা গুণ করবো, মাঝামাঝি 6 এবং শেষে হলে 5.5। জাস্ট এই তিনটা আমরা বের করতে পারবো না? পারবো কিনা বলো? এই তিনটা বের করতে পারবো কিনা? ঠিক আছে, তাহলে তোমরা যদি প্রিভিয়াসের কোশ্চেন সলভ করে দেখবা যে এখান থেকে একটা প্রশ্ন প্রায় প্রতি বছরে আসতেছে। ওকে, মাসের শুরুতে, মাঝামাঝি এবং শেষে। তারপর যদি বলে 2 মাস অন্তর, যদি বলে 2 মাস অন্তর, এই 2 মাস অন্তর যদি বলে তাহলে তোমার গুণ করতে হবে 2.5 দ্বারা, এটাও মনে রাখবা। আর যদি 3 মাস অন্তর বলে, এই 3 মাস অন্তর বললে তোমার গুণ করতে হবে 1.5 দ্বারা। ঠিক আছে, 1.5 দ্বারা। যারা যারা যুক্ত হয়েছে ক্লাসে, প্রত্যেকেই কাইন্ডলি ক্লাসটি শেয়ার করো, সবাই একটু শেয়ার করো। যারা লাইভে হচ্ছে এখন রিয়াকশন দাও নাই, একটা রিয়াক্ট দিয়ে দাও। ঠিক আছে, ফার্স্ট প্রত্যেকেই। এবং যারা শেয়ার করো নাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দাও, একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দাও। এবং এই প্রশ্নটা তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন থাকবেই। ঠিক আছে, বোর্ড পরীক্ষা এখান থেকে কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, সময় আক্তার, তারপর হচ্ছে বুঝতে পারি নাই, কি বুঝলেন না ওটা বলেন, কোনটা বুঝো নাই? হিমেল বলো। যেমন এখানে মাসের শুরুতে বলছে তাহলে 6.5 দ্বারা গুণ করতে হবে। প্রথমে 1500 টাকা উত্তোলন করছে, হ্যাঁ, 10% সুদের হার। তাহলে 10% সুদের হার যদি বলে তাহলে তোমার উত্তোলনের সুদ আসে কত টাকা? 150 টাকা। এই 150 টাকাকে তুমি গুণ করে দাও 6.5 দ্বারা, যেহেতু মাসের শুরুতে বলছে। না বোঝার কি আছে? বুঝতে পারছি কিনা? মাসের শুরুতে, প্রথমে, শুরুতে একই জিনিস। এখন এতটুকু না ধরতে পারলে কিছু করার নাই। ঠিক আছে, তার মানে 6.5, মাঝামাঝি 6, শেষে বলছে 5.5, দ্যাটস ইট। বুঝতে পারছি?
কনসেপ্ট ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছি কিনা একটু এনশিওর করো ফার্স্ট। ওকে, তো এই 3টা পয়েন্ট মনে রাখবা, ঠিক আছে? তারপর আমি আরো এক্সট্রা করে লিখে দিছি, যদি কখনো বলে 2 মাস অন্তর উত্তোলন করে তাহলে 2.5 দ্বারা গুণ করবা, যদি বলে 3 মাস অন্তর তাহলে 1.5 দ্বারা গুণ করবা, ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 4। এই প্রশ্নটা দেখি পড়তে গিয়ে পারি কিনা। এটা কিন্তু হচ্ছে তোমার থিওরি থেকে আসছে, আর বিশেষ করে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই টপিকটার প্রশ্ন ম্যাথ থেকেও আসবে এবং থিওরি থেকে আসবে, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা একদম রিল্যাক্সে শিখবো, প্রত্যেকটা আস্তে আস্তে শিখবো, যাতে করে ওইটার সাথে রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তো দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কি? আর্থিক বিবরণী বিশ্লেষণ করে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা, প্রতিষ্ঠানের স্বল্পকালীন সচ্ছলতা জানতে পারি, প্রতিষ্ঠানের বা কারবারের দক্ষতার কি পরিমাণ আছে এটা জানতে পারি, আমরা দীর্ঘকালীন সচ্ছলতা যাচাই করতে পারি, আমরা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতাটুকু জানতে পারি এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি জানতে হবে না? তো এখানে দেখো, ব্যবসার মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করে। ইয়েস, আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করি? মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে পারি, যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা কতটুকু ব্যবসা প্রতিষ্ঠানের। এখানে আমরা মোট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাত, হ্যাঁ, তারপর হচ্ছে কি সম্পত্তির উপর মুনাফার অনুপাত, বিনিয়োগের উপর মুনাফার হার, এই সব ধরনের উপার্জন ক্ষমতার অনুপাতগুলো জানি, ঠিক আছে? তারপরে আমরা ব্যবসার দক্ষতা জানতে পারি। দক্ষতা জানতে পারি কোন অনুপাতের মাধ্যমে? যত আবর্তন অনুপাত আছে, মনে রাখবা, যত আবর্তন অনুপাত আছে, যেমন ধরো মজুদ আবর্তন অনুপাত, তারপর হচ্ছে তোমার পাওনাদার আবর্তন অনুপাত, হ্যাঁ, তারপর হচ্ছে সম্পত্তি আবর্তন অনুপাত, হ্যাঁ, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার ব্যবসায়িক দক্ষতা যাচাইয়ের অনুপাত। আর ব্যবসার সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনগুলা? আমরা কিভাবে সচ্ছলতা যাচাই করতে পারি? বিশেষ করে মূলধন গিয়ারিং অনুপাত, ঠিক আছে? তারপর হচ্ছে প্রতিষ্ঠানের দায় মালিকানা অনুপাত, দায় মূলধন অনুপাত, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার দীর্ঘকালীন সচ্ছলতা যাচাই করে। তাহলে 1, 2, 3 এখানে 3টাই কি কারেক্ট আনসার? 1, 2 and 3 তিনটাই হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারছি? তিনটাই হচ্ছে তাহলে এখানে কারেক্ট আনসার। ওকে, আব্দুল্লাহ দিন আমার আনসার করছো। ওকে, জি স্যার, গ্রেট। সো সবাই হচ্ছে আমাকে একটু বলো, ইনশিওর করে বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ওকে, তো দেখো এখানে কিন্তু হচ্ছে বিশেষ করে চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে চলতি অনুপাতগুলা, হ্যাঁ, তারল্য অনুপাতগুলা, তারপর হচ্ছে তোমার মূলধন আবর্তন অনুপাত, তারপর হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন অনুপাতটা, চলতি মূলধন অনুপাতটা, এই প্রত্যেকটাই প্রতিষ্ঠানের স্বল্পকালীন সচ্ছলতা যাচাই করে অথবা চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে, ঠিক আছে? ওকে, সো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা সবাই দেখো, এখানে বলছে জনাব খানের কারবারির চলতি সম্পদ এবং চলতি দায় পরিমাণ সমান। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় পরিমাণ সমান বোঝাচ্ছে এমন, যদি চলতি সম্পদ 50,000 টাকা হয় তাহলে চলতি দায়ও ধরো 50,000 টাকা, এভাবে সমান, রেশিওটাও সমান, ঠিক আছে? এতটুকু বুঝলাম। দেন দেখো কি বলছে, বলছে যে দৈনন্দিন মানে প্রতিদিনের কারবার পরিচালনার জন্য তার কোনো ধরনের সম্পত্তি বৃদ্ধি করা প্রয়োজন। তার মানে এই যে দৈনন্দিন বা প্রতিদিনের কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য তাহলে তার কোন ধরনের সম্পদ বাড়ানো প্রয়োজন, বৃদ্ধি করা প্রয়োজন। এটা সবাই পারবা, এটা প্রত্যেকেই পারবা আমি জানি, এবং তোমাদের দিয়ে এটা সলভ করাবো। শোনো, দিন শেষে মনে রাখবা, তুমি নিজে পরীক্ষা দিবা, তার মানে তোমার নিজের শিখতে হবে, নিজের আগ্রহ থাকতে হবে। আমি একটা কোশ্চেন প্র্যাকটিস করে দিচ্ছি, পরে তুমি আর 3টা প্রশ্ন সলভ করবে নিজে নিজে, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো করতে পারবে আলটিমেটলি। ওকে, সো সবাই একটু ট্রাই করি। সবাই একটু ট্রাই করি প্রত্যেকেই। এটা না পারলে ভাই কিছু করার নাই, জাস্ট একটু সময় দিচ্ছি, সবাই আনসার করো দেখি। কেউ আনসার করো না এখন পর্যন্ত, এত ইজি একটা কোশ্চেন। ওকে, সাফি সবার আগে আনসার করছে চলতি সম্পদ, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই চলতি সম্পদের আরেকটা নাম হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে চলতি সম্পদ, ঠিক আছে? আব্দুল আহাদ,
খ নাম্বার আনসার করছো চলতি সম্পদ, ইয়েস, থ্যাংক ইউ। শাফিও আনসার করছো, বাকি আর যারা ক্লাস করতেছি তারা কি আনসার করতেছি না? রিজন কি? সবাই আনসার করো ফার্স্ট। আর তোমরা হচ্ছে এই যে তোমাদের জন্য ফ্রিতে ক্লাস দিচ্ছি, হ্যাঁ, রেসপন্স করতে হবে। তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু ক্লাস বন্ধ করে দিব। 1 মাসের রুটিন দেওয়া হয়েছে, জাস্ট তোমরা যারা কোথাও পড়তে পারতেছো না, হ্যাঁ, সামনে পরীক্ষা তোমাদের মোটামুটি হচ্ছে প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই আয়োজন, এবং তোমাদের রেসপন্স না পেলে কিন্তু হবে না। সো যারাই ক্লাস করতেছো 2-3 জন বন্ধুদেরকে মেনশন দাও, ক্লাসে যুক্ত করে দাও, নিজের টাইমলাইনে শেয়ার করো, যাতে করে আমরা সর্বোচ্চ রেসপন্স পাই। একসাথে অনেকে ক্লাস করলে তোমাদের নিজেদের যেমন ভালো লাগবে, আমরাও যেই তোমাদেরকে একটা রুটিন দিছি ইনশাল্লাহ 30 দিনের ক্লাস নিব, ঠিক আছে? আর যদি হচ্ছে রেসপন্স না করে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস অফ করে দিব। ওকে, লামিয়া সরকার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো এত লেট কেন লামিয়া? শুরু থেকে ক্লাস দেখে নিবা। ওকে, তাহলে চলতি সম্পদ, আমরা এই চলতি সম্পদ দৈনন্দিন কার্যক্রম বা প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের চলতি সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন। আর দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ, এটা থেকে আমরা ভবিষ্যতে অনেক দিনের পর্যন্ত একটা সুবিধা পেয়ে থাকি, ঠিক আছে? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। ওকে, সো এবার আমরা একটা অনুচ্ছেদ পড়বো। ভাইয়া এই অনুচ্ছেদ দেখলে একটা ভয় কাজ করে, তাই না? অনুচ্ছেদ দেখলে একটা ভয় কাজ করে না? আল্লাহ, এতগুলো লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এত লাইন দেখলে একটা ভয় কাজ করে যে আসলে আমি সলভ করতে পারবো কি পারবো না, তাই না? সো দেখো এখানে আমরা যদি একটু পড়ি 6 নাম্বার এবং 7 নাম্বার, 6 এবং 7, এখানে শাপলা লিমিটেডের বছরের শুরুতে 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে উহার সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। মোট মজুরির পরিমাণ হচ্ছে তোমার কত পার্সেন্ট? 40,000 টাকা। মেশিনের উপর 10% অবচয় ধার্য করার সিদ্ধান্ত নিচ্ছে। এখন 10% অবচয় ধার্য বলে দিচ্ছে, তার মানে অবচয়ের হারটা দেওয়া আছে। তো আমি সব সময় যেটা করি, কোশ্চেন যদি বড় হয়, অনেকগুলা লাইন থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে তোমার যে শেষে কি চাইছে শেষের অংশটুকু পড়বা। তো এগুলো যেহেতু অনুচ্ছেদ, তুমি হচ্ছে সরাসরি ডিগ্রি কোশ্চেনটা পড়বা। এখানে চাইছে সংশ্লিষ্ট বছরে, বা আমি যে বছর হিসাব করতেছি, মেশিনটির অবচয়ের পরিমাণ কত টাকা। তার মানে আমাদের ক্যালকুলেশন করতে হবে অবচয়ের পরিমাণ, ঠিক আছে? তো দেখো যেহেতু অবচয়ের হার দেওয়া আছে, তার মানে আমরা ইজিলি কিন্তু অবচয়ের পরিমাণটা বের করতে পারবো। কিভাবে? এখানে শুরুতে আছে 5 লক্ষ টাকা, মেশিনের ক্রয় মূল্য আছে কত টাকা? মেশিনের ক্রয় মূল্য আছে 5 লক্ষ টাকা। ধরো আমি লিখে ফেললাম 5 লক্ষ টাকা, যেহেতু জায়গা নাই এক পাশে লিখতেছি। তারপর বলছে উহার সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, এবং মোট মজুরির পরিমাণ কত টাকা? 40,000 টাকা। তাহলে এই সংস্থাপন ব্যয় 10,000 টাকা কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত, 40,000 টাকার মধ্যে। তাহলে কত হবে? এই 40,000 টাকা এখানে যোগ হয়ে যাবে, আর এক্সট্রা করে কিন্তু 10,000 টাকা যোগ হবে না। এক্সট্রা করে কিন্তু 10,000 টাকা যোগ হবে না, বিকজ রিজনটা হচ্ছে যে তোমার এই যে সংস্থাপন ব্যয় বাবদ 10,000 টাকা খরচ হয়েছে, এই খরচটা কিন্তু কার মধ্যে অন্তর্ভুক্ত? মজুরির মধ্যে অন্তর্ভুক্ত। গট ইট? মজুরির মধ্যে অন্তর্ভুক্ত। দ্যাটস আমরা বলতে পারি এখানে মেশিনের ক্রয় মূল্য হবে 5,40,000 টাকা। এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করবা, আর সেটা হচ্ছে এই যে সংস্থাপন ব্যয়, মজুরি ব্যয়, আমদানি শুল্ক, হ্যাঁ, এইগুলা কিন্তু তোমার আমরা সবাই জানি যে এটা মুনাফা জাতীয় ব্যয়, বাট এই ব্যয়গুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের সাথে যুক্ত হবে বা মেশিনের সাথে যুক্ত হবে। কেন যুক্ত হবে বলো তো? কারণ একটা স্থায়ী সম্পদ অনেক আছে, মেশিন, হ্যাঁ, আসবাবপত্র, কম্পিউটার, দালান কোঠা, সবই স্থায়ী সম্পদ। তো একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে, এই খরচগুলোকে স্থায়ী সম্পদ হিসাবে লিপিবদ্ধ করতে হবে। দ্যাটস আমরা বলতে পারি এটা হচ্ছে কি মেশিনের ক্রয় মূল্য কত? 5,40,000। এখন ভালো করে একটু দেখো, যেখানে কি ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, একটু পড়ো তো ভালো করে। এখানে কি ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে? সংস্থান 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। মোট মজুরির পরিমাণ ছিল 40,000 টাকা, মেশিনটির উপর 10%, তার মানে নাই। তাহলে এই 5,40,000 টাকা আমার অবচয়যোগ্য মূল্য, এটার উপর সরাসরি 10% অবচয় বের করে ফেলবো, করলে দেখো কত হয়? 54,000 টাকা। কত হয়েছে? 54,000 টাকা। তাহলে আমরা পেলাম অবচয়ের পরিমাণ কত? অবচয় পেলাম 54,000 টাকা, ঠিক আছে? বুঝতে পারছি? একটু পানি খেয়ে নে। বৃহস্পতিবার দ্বিতীয় পত্র পরীক্ষা, তাহলে তো ভালো। এই ক্লাসটা করলে তো তোমার অনেক কমন পাবে, এখান থেকে হুবহু কমন পাইবা, দেখবা।
একজনে আনসার করছি, বাকিরা কি ঘুমাচ্ছি? লামিয়া আনসার করছো আমাদের, শাফি, দশ হাজার কেন হয় নাই? দেখো 10,000 কেন হয় না, আমি মনে হয় এটা অলরেডি হচ্ছে 10 বার কেন 20 বার এক্সপ্লেন করছি। মানে মনোযোগ কোথায় থাকে ভাই? আমি তোমার বুঝাই দিব, কোনো সমস্যা নাই, 20 বার বুঝাই দিব, প্রবলেম নাই, কিন্তু ফার্স্ট টাইম মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি বারবার বলতেছি এই 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত, মানে 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে মোট মজুরির পরিমাণ আছে 40, তাহলে মানে 40,000 টাকার মধ্যে 10,000 টাকা অন্তর্ভুক্ত, তুমি আবার 10,000 টাকা কেন নিবা? এখানে ইনডিরেক্টলিও বলে নাই, ডিরেক্টলি বলে দিচ্ছে যে 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে তুমি মজুরির মধ্যে যে টাকাটা আছে, মোট মজুরি যে টাকাটা আছে, এটার মধ্যে 10,000 টাকা অন্তর্ভুক্ত, তাহলে আলাদা করে আবার 10,000 টাকা তুমি কেন দেখাবে? ঠিক আছে, এই জন্য দেখায় নাই, যেহেতু বলে দিচ্ছে মজুরির মধ্যে। অগেস আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7। অবচয়ের হার 15% হলে, দেখো অবচয়ের হার কত ছিল? অবচয়ের হার ছিল 10%। যদি অবচয়টা 10% থেকে 15% হয়ে যায় তখন কি হতে পারে? অবচয় ছিল হচ্ছে তোমার, অবচয়ের পরিমাণটা ছিল 10, অবচয় ছিল 10%, এখন 10% থেকে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15%। তার মানে ভাইয়া এই যে অবচয় হচ্ছে একটা ব্যয়, অবচয়কে একটা ব্যয় বা খরচ, এই অবচয়টা হচ্ছে একটা ব্যয়, অথবা এটাকে আমরা বলতে পারি একটা খরচ। তাহলে আগে ছিল 10, এখন হলো 15, তাহলে বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে ব্যয় বাড়ছে, ব্যয় কি করছে? বৃদ্ধি পাইছে। এখন দেখো ব্যয় যদি বৃদ্ধি পায়, এই ব্যয়টা যদি বাড়ে তাহলে মুনাফা কি করবে? ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক কি? বিপরীত। তার মানে মুনাফা কমবে। ব্যয় যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে মুনাফা কমবে। এখন ব্যয় যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে পরিচালন মুনাফা তখন কি করবে? হ্রাস পাবে। ব্যয় বাড়লে মুনাফা কি করে? কমে। তাহলে ব্যয় যেহেতু বৃদ্ধি পাইছে মুনাফা কি করবে? কমে যাবে। ব্যয় বাড়লে, ব্যয় বাড়ছে মুনাফা কমে যাবে, যেহেতু বিপরীত সম্পর্ক প্রকাশ করে। তাহলে আমরা প্রথমটা দেখলাম যে মুনাফা হ্রাস পাবে, এটা কারেক্ট। দেন আয়কর কম পরিশোধ করতে হবে। মুনাফা যত কম হবে তোমার আয়কর তত কম পরিশোধ করতে হবে, ঠিক আছে? মুনাফা যত কম হবে আয়কর তোমার তত কম পরিশোধ করতে হবে। মুনাফা যত কম হবে আয়কর তোমার তত কম পরিশোধ করতে হবে। মুনাফা যত কম হবে আয়কর তোমার তত কম পরিশোধ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের আয়কর কম পরিশোধ করতে হবে 1 এবং 2, দুইটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। সর্বশেষ দেখো গোপন সঞ্চিতি সৃষ্টি হতো, এটার সাথে কোনো সম্পর্ক নাই, কারণ এখানে মুনাফার সাথে গোপন সঞ্চিতির কোনো সম্পর্ক নাই। দ্যাটস আমরা বলতে পারি এখানে 1 এবং 2 হচ্ছে কারেক্ট আনসার। আমি এবার একটু দ্রুত যাব, তোমাদের কমেন্টগুলো একটু কম দেখবো, ঠিক আছে? এবং স্টুডেন্টও কম ক্লাস করতেছো, তো একটু রেসপন্স করতে হবে যেটা বলছিলাম। আর হচ্ছে এই যে যেই এমসিকিউগুলো সলভ করাচ্ছি সাথে সাথে যেই পয়েন্টগুলো বলতেছি এগুলো একটু নোট করে ফেলবা, ট্রাই করবো নোট করা, এখন না করতে বলে পরবর্তীতে করবা, এটা অনেক 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 কাজে দিবে। এবং দেখবা যে টেস্ট পরীক্ষা এখান থেকে কিছু কোশ্চেন হুবু তোমরা কমন পাবে। আমার হচ্ছে আরেকটা ক্লাস আছে, একটু পরে শুরু হবে 7টা থেকে, তোমাদের বড় ভাই আপুদের যারা এবার অ্যাডমিশন দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। সো আমরা সর্বোচ্চ 10 মিনিট ক্লাস নিতে পারবো, হ্যাঁ? তো এই জন্য আমি একটু তোমাদের কমেন্টগুলো না দেখে কয়েকটা এমসিকিউ দ্রুত সলভ করে দিই, যাতে করে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, এবং শেষে গিয়ে হচ্ছে তোমাদের কমেন্টগুলো নিব। ওকে, তো দেখো 8 নম্বর বলছে অংশীদারি ব্যবসায় সর্বাধিক সদস্য সংখ্যা কয়জন? তা আমরা জানি অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত বলো তো? সর্বোচ্চ হচ্ছে 20 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। আর সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন হচ্ছে 10 জন। সর্বনিম্ন হচ্ছে কতজন? সর্বনিম্ন হচ্ছে 10 জন, ঠিক আছে? সরি, সর্বনিম্ন হচ্ছে 2 জন। এবং এটা যখন ব্যাংকিং অংশীদারি ব্যবসা হবে, ব্যাংকিং অংশীদারি ব্যবসা হলে এখানে তোমার সর্বোচ্চ হবে 10 জন আর সর্বনিম্ন 2 জন। আর যদি হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসা হয় সর্বনিম্ন হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 19 জন, ঠিক আছে? এইগুলো একটু মাথায় রাখবা, বুঝতে পারছি? তাহলে অংশীদারি ব্যবসার মূল ভিত্তিকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা দিব চুক্তি, হ্যাঁ? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি আইন হচ্ছে 1932 সালের। যদি মনে করো প্রশ্ন আসে যে অংশীদারি ব্যবসার মুনাফা বন্টন করা হয় কিভাবে, কিভাবে মুনাফা বন্টন করতে হয়, তাহলে হবে চুক্তি অনুসারে। তো অংশীদারি ব্যবসায়ের মুনাফাটা বন্টন করতে হয় কিভাবে? অংশীদারি ব্যবসার মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে। কিভাবে? চুক্তি অনুসারে মুনাফা বন্টন করতে হয়। যদি চুক্তি না থাকে তাহলে মুনাফা বন্টন করতে হয় সমান হারে
আর মনে রাখবা যে যখন বলবে যে অংশীদারি ব্যবসা যখন বিলোপ সাধন হয়ে যাবে তখন কিভাবে মুনাফা অর্জন করতে হয়, বিলোপ সাধন হয়ে যাবে যদি দেয় তাহলে হবে তোমার মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 9। এই কোশ্চেনে কি চাইছে দেখো তো, এই প্রশ্নটা বলছে চুক্তির অবর্তমানে অংশীদারগণ কর্তৃক ঋণের উপরে সুদের হার কত। তো এখানে শুধু একটা শিখবো না, এই চুক্তির অবর্তমানে দেখো ঋণের উপরে আমরা জানি চুক্তির অবর্তমানে ঋণের উপর কি করতে হয়, চুক্তির অবর্তমানে চুক্তি করা থাক বা না থাক ডাজেন্ট ম্যাটার 6% হারে সুদ ধার্য করতে হয়। চুক্তির অবর্তমানে 6% হারে সুদ ধার্য করতে হয়। চুক্তির অবর্তমানে ঋণের উপরে 6% হারে সুদ ধার্য করতে হয়। চুক্তির অবর্তমানে ঋণের উপর 6% হারে সুদ ধার্য করতে হয়। যদি বলে চুক্তির অবর্তমানে উত্তরের উপর কত পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হয়, উত্তরের উপরে 0% হারে সুদ ধার্য করতে হয় চুক্তির অবর্তমানে। আর মূলধনের উপরে চুক্তির অবর্তমানে মূলধনের উপরে 0% হারে সুদ ধার্য করতে হয়। তবে এখানে একটা জায়গায় আমাদের একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে উত্তরের উপরে উত্তোলনের সুদটা সবসময় তারিখ অনুসারে হয়, কিন্তু তারিখ যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে উত্তোলনের সুদ কী করতে হয়, সেক্ষেত্রে উত্তোলনের সুদটা 6 মাসে ধার্য করতে হয়। তারিখ না থাকলে অলওয়েজ উত্তোলনের সুদ 6 মাসে ধার্য করতে হবে। তো এই উত্তোলনের সুদ 6 মাসে ধার্য করতে হবে, কিন্তু চুক্তির অবর্তমানে উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য করতে পারবে না। চুক্তির অবর্তমানে মূলধনের উপরে কোনো সুদ ধার্য করতে পারবে না। ঠিক আছে, আর চুক্তির অবর্তমানে ঋণের উপর অলওয়েজ 6% সুদ ধার্য করতে হবে। মানে চুক্তি করা থাক না থাক ঋণ থাকলে তুমি 6% সুদ ধার্য করবা। হ্যাভ ইউ গট ইট ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি? তারপর দেখো শেয়ার অবহার কোন ধরনের সম্পদ। তো আমরা প্রত্যেকে জানি শেয়ার অবহারটা কোন ধরনের সম্পদ বলো তো? শেয়ার অবহার এটা কোন ধরনের সম্পদ? শেয়ার অবহার কোন ধরনের সম্পদ? দেখো এই শেয়ার অবহারের আরেকটা নাম কি বলতো? বিকল্প নাম আমাদের মাস্ট জানা লাগবে। শেয়ার অবহার, এই শেয়ার অবহার এটার আরেকটা নাম হচ্ছে শেয়ার বাট্টা। শেয়ার অবহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার বাট্টা। তাহলে এই শেয়ার অবহার বা বাট্টা এটা কোন ধরনের হিসাব? এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ক্ষতি। এটা কি একটা মূলধন জাতীয় ক্ষতি? এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় অথবা ক্ষতি বলা যায়। এবং এটা হচ্ছে একটা অলিক সম্পদ। এটা একটা অলিক সম্পদ। এটাকে আমরা অলিক সম্পদও বলবো, কাল্পনিক সম্পদ বলতে পারি। কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ, অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ, অথবা বলতে পারি ভুয়া সম্পদ। ঠিক আছে, অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ অথবা ভুয়া সম্পদ, এটাও বলতে পারি। তারপর এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে। যদি প্রশ্ন আসে এটা কোথায় দেখানো হয়? আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দেখানো হয়। কোন পাশে দেখানো হয়? সম্পদ পাশে দেখানো হয়। ঠিক আছে, যদি বলে কোন শিরোনামে দেখানো হয় তাহলে অসমন্বিত ব্যয় নামক শিরোনামে। বানানটা অসমন্বিত ব্যয় নামক শিরোনামে দেখানো হয়। ঠিক আছে, আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসাবে যদি বলে কোন শিরোনামে দেখানো হয় তাহলে অসমন্বিত ব্যয় নামক শিরোনামে দেখানো হয়। তো শেয়ার অবহার বা বাট্টা মূলত হচ্ছে একটা মূলধন জাতীয় ক্ষতি। যদি কোশ্চেন আসে এটা হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি আর বা মূলধন জাতীয় ব্যয়। আর এটা হচ্ছে তোমার কোন হিসাবের মধ্যে পড়ে? এটা হচ্ছে তোমার একটা অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, ভুয়া সম্পদ। তার মানে এই যে এটা কারেক্ট অ্যান্সার, অলিক সম্পদটা মিথ্যা সম্পদ অথবা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। আর এইটা দেখানো হয় আর্থিক অবস্থা বিবরণীর কোথায়? আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে। যদি বলে কোন শিরোনামে তাহলে হবে অসমন্বিত ব্যয় নামক শিরোনামে। আর আরেকটা মনে রাখবা, এটা হচ্ছে শেয়ার অধিহার বা প্রিমিয়াম। শেয়ার অধিহার বা প্রিমিয়াম, এই শেয়ার অধিহার এটার আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম বা অধিহার, শেয়ার প্রিমিয়াম বা অধিহার, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় লাভ এবং এটা দেখানো হয় আর্থিক অবস্থা দায় পাশে সঞ্চিত এবং উদ্বৃত্ত নামক শিরোনামে। ঠিক আছে, সঞ্চিত এবং উদ্বৃত্ত নামক শিরোনামে অলিক সম্পদ। এই যে সাফি লিখছো, তারপর আফরিন স্নিগ্ধা লিখছো, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো এই বিষয়গুলো একটু ডিটেলসে বললে কি হবে, পরীক্ষার হলে গিয়ে দেখবে যে তুমি ডিরেক্টলি কমন পেয়ে যাবে। ঠিক আছে, কনফিউশনে থাকতে হবে না। তো এই জন্য একটু ভালো করে শিখতে হবে, যখন যতটুকু পড়ো সুন্দর করে নোট করবা। আর এখন তোমাদের কিন্তু বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, অনেক বেশি বোর্ড প্রশ্ন সলভ করবা। তুমি যত বেশি বোর্ড প্রশ্ন সলভ করো তুমি তত বেশি এক্সপার্ট হবে। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে
আজকে আর কোশ্চেন সলভ করতে পারবো না হোপফুলি, যেহেতু আমাদের আরেকটা ক্লাস আছে এখানে দিতে হবে। তো এইগুলো এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা যারা হচ্ছে লাইভটি শেয়ার করছো আর যারা শেয়ার করো না এখনও, তুমি যদি হচ্ছে শেয়ার করে আমাদের পেজে মেসেজ দাও তাহলে তোমাকে সাথে সাথে পিডিএফটা দিয়ে দিবে, ঠিক আছে? তো যারা যারা শেয়ার করে নেয় একটু কাইন্ডলি শেয়ার করে দিব, টাইমলাইনে লিখে দিব এবং চাইলে পিডিএফটা দিয়ে দিবে। এবং চিন্তার কোনো কারণ নাই, আজকে যেহেতু আমরা একটু কম ক্লাস নিতে পারলাম, কম এমসিকিউ সলভ করতে পারলাম, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কিন্তু হচ্ছে পরবর্তীতে বাকি এমসিকিউগুলো সলভ করে দিব এবং যদি পারি আমরা আরও অনেকগুলো এমসিকিউ সলভ করবো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং পিডিএফটা যেহেতু তোমাদেরকে দিয়ে দিব, এই পিডিএফটা পড়লে কিন্তু আশা করি তোমরা নিজেরাই কোশ্চেনগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেওয়া আছে, এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা একবার দুইবার তিনবার করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে ইজিলি হচ্ছে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা এবং নিজেরা কি করতে পারবা, সলভ করতে পারবা, কমনও পাবে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায়, ঠিক আছে? তো দেখো এগুলো কিন্তু একদম পুরোপুরি বোর্ড প্রশ্নের মতোই দেওয়া আছে হুবহু। সো হোপফুলি প্র্যাকটিস করো, আর যাদের বেসিক ক্লিয়ার না, স্পেসিফিক কোনো টপিকে প্রবলেম আছে, ওই টপিকটা আলাদা করে সময় দাও। এখন যদি তুমি আমাকে বলো যে ভাই আপনি প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়ান, এটা কিন্তু এখন আর পসিবল না, ঠিক আছে? তারপর যদি এমন হতো যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে সবারই বেসিক ক্লিয়ার না, তাহলে একটা কথা ছিল, ঠিক আছে? তবে আমি যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার থাকবা না থাক ডাজেন্ট ম্যাটার, হোপফুলি তোমার কনসেপ্টটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারবো যখন যে এমসিকিউটা পড়াবো, ওকে? তো দেখো অলরেডি 55 বেজে গেছে, তো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, কামব্যাক কোর্স 2.0। এই কোর্স আমরা কিন্তু হচ্ছে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, আর এখানে কিন্তু হচ্ছে গ্রুপ সাবজেক্টের জন্য তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, প্রত্যেকটা সাবজেক্টের কোর্স তুমি এখানে পাবে, ঠিক আছে? এখন ডিসকাউন্টে ভর্তি চলতেছে এবং আমরা কিন্তু এইচএসসি পরীক্ষার আগে মোটামুটি এখানে এমনভাবে ক্লাস নিব যাতে করে এইচএসসির জন্য তুমি একদম নিজেকে 100% প্রিপেয়ার করতে পারো। এবং দেশ সেরা টিচার প্যানেল নিয়ে আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে, আর বর্তমানে প্রি অ্যাডমিশন কোর্সেও ভর্তি চলছে আমাদের ডিউ আইসোব্যাস, টার্গেট ডিউ আইসোব্যাস। এই কোর্সে ভর্তি হলে কিন্তু তুমি কি করতে পারবা, এই যে বর্তমানে এইচএসসির জন্য সম্পূর্ণ সবগুলো ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে, 10টা করে ক্লাস থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আর খেলা শুরু হবে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার পরে মেইনলি, সেখানে আমরা রিটেন এমসিকিউ দুইটা প্যাটার্নে হচ্ছে ক্লাস দিব, বুঝতে পারছি? এমসিকিউ থাকবে, রিটেনও থাকবে, পাশাপাশি লেকচার শিটগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে, ওকে? সো এখন ডিসকাউন্টে ভর্তি চলছে, পেজে নক দিয়ে হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও, অথবা আমাদের হেল্প নাম্বার ফোন দিয়ে তুমি জানতে পারো বিস্তারিত, ঠিক আছে? সো এই ডিসকাউন্ট কিন্তু কয়েকদিনের মধ্যে অফ হয়ে যাবে, সো দ্রুত ভর্তি হয়ে যাও। আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। পিডিএফ পেতে চাইলে অবশ্যই পেজে একটা নক দিলে তোমাকে দিয়ে দিবে, স্ক্রিনশট দিলে, হ্যাঁ, যে তুমি শেয়ার করছো ক্লাসটি। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আফরিন হচ্ছে পেইড বেসের স্টুডেন্ট, তাহলে তো কোনো প্রবলেমই নাই, বাট প্রি অ্যাডমিশন কোর্সে হচ্ছে ভর্তি হলে কিন্তু তুমি এখন থেকে কিছুটা হলেও আইডিয়া পাবে যে কিভাবে কি করা লাগবে, বা অ্যাডমিশনের জন্য কতটুকু পড়া উচিত এখন, বা এইচএসসিতে কতটুকু ফোকাস করা উচিত। যেমন জাস্ট আমরা এইচএসসি ফোকাস করবো, অ্যাডমিশনের জন্য টুকটাক পড়বো, যেমন ইংরেজিটা বা হচ্ছে কোশ্চেন ব্যাংক প্রতিদিন হচ্ছে আধা ঘন্টা করে পড়তে বলবে, এই আর কি।